প্রধান উপদেষ্টার মুন্সিয়ানা, তার নিখুঁত কলা কৌশল পার পাবেন এবার? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আপনার এবং বেড়ালের 9 জান, আপনি তো জানেন ক্যাট হ্যাজ 9 লাইফস। তিনি সেই বেড়ালের মুন্সিয়ানাও ছাড়িয়ে গেছেন। এটাকে আপনি মুন্সিয়ানা বলছেন, এটাকে একটা খারাপ শব্দ বলে, এটাকে বলে ধূর্ত, রাইট? সো আমি ওইদিকে যাইতে চাই না, এই কারণ শব্দটি আমি ব্যবহার করেছি খলিল সাহেবের রেফারেন্সে। আমি বলেছি তিনি শ্রীগালের মতো ধূর্ত। এই শব্দটি বা এই প্রত্যয় আমি প্রফেসর ইউনূসের জন্য ব্যবহার করতে চাই না। আফটার অল তিনি আমার পেশার মানুষ, আমার অগ্রজ তিনি, সুতরাং উপরে থুতু ফেললে নিজের গাইতে পড়বে। সো এমনিতে একটা জিনিস একটা খেয়াল করে দেখেছেন যে ধরেন 5ই আগস্ট যেই মানুষ আসলে আমি জানি আওয়ামী লীগের লোকজন যারা এই আন্দোলনে সামিল হয়েছিলেন তাদেরকে খুব নানানভাবে ভৎসনা করেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি অনেক মানুষই, এমনকি আওয়ামী লীগের লোকজনও এই আন্দোলনে সামিল হয়েছিলেন। তো মানুষের একটা স্বপ্ন ছিল, মানুষের একটা আশা ছিল। এই কথা তো সত্য যে ধরেন একদিকে দীর্ঘদিনের শাসন, 15 বছরের শাসন, অন্যদিকে সামনে কোনো বিকল্প না থাকা, দ্বিতীয়ত কোনো বিকল্প ভিন্ন রাজনৈতিক দল সেইভাবে করে কোনো আশা দেখাতে না পারা, মানুষ যখন রাজপথে নেমে আসে তখন প্রত্যেকের মনেই একটা 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 জায়গা, একটা স্বপ্ন তৈরি হয়েছিল, একটা আকাঙ্ক্ষার বীজ বপিত হয়েছিল যে একটা কিছু এবার বাংলাদেশে ঘটবে। এ তো সত্য যে বাংলাদেশে আমরা যখনই নির্বাচন আসে নানান রকম টালবাহানা শুরু হয়। সেই 91 সালে যখন নির্বাচন হলো, এরপরে 96 নির্বাচনে একই রকম অবস্থা দেখলাম। শুধুমাত্র শেখ হাসিনাই একবার 2001 সালের নির্বাচনের আগে তিনি সুন্দর করে গিয়ে ক্ষমতা হস্তান্তর করে এসেছিলেন। এই বোধহয় বাংলাদেশের ইতিহাসে একমাত্র শান্তিপূর্ণ ক্ষমতা বদল, এর আগে কোনোদিনও হয়নি। এরপর 2005-এর নির্বাচনে আমরা দেখলাম বিএনপি কোনো তালবাহানা করছে। এরপরে তো 1/11 ঘটলই, দেন শেখ হাসিনা সরকার 3টা মেয়াদে থাকলো, রাইট? তো আমরা তো এর বাংলাদেশের মানুষ এর একটা এই যে অচলায়তনের একটা বদল চেয়েছিল, তাদের স্বপ্নটা কোথায়, কোন বাঁকে হারিয়ে গেল, কোন পথে ধূলিসাৎ হয়ে গেল, একটু বলতে পারেন নাকি কেন এরকমটা হলো? দেখুন, আমাদের অবস্থা হয়েছে সেই ঘরপোড়া হরিণের মতো, এবং এই যে দুর্ভাগ্য আমাদের, সেটি ছিল বিধিলিপি। যেই কুশলীরা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তারা মুখে শেখ ফরিদ বগলে ইট রেখেছেন, পরবর্তীতে তাদের চেহারা স্পষ্ট হয়েছে। তো ফলে এই ঘটনাটি ঘটেছে। এটা আমাদের বিধিলিপি, নিয়তি, অনিবার্য নিয়তি, এছাড়া আর কি বলার আছে? না, তারপরে তো কিছু কিছু ধরেন বিষয় থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই শিক্ষার্থীরা, এই আন্দোলনকারীরা তাদের নাম বললেন, সেটা আমি পরে বুঝতে পেরেছি যে এটা একটা মেটোক্লাসকি প্ল্যানের অংশ। তারপর তিনি তো সবাই বলেন তিনি তার জীবনে চাওয়া পাওয়ার আর কি বা আছে, কিন্তু আমরা দেখলাম তার জীবনে চাওয়া পাওয়ার অনেক কিছু বাকি আছে এখনো। দেখুন, বাংলা ভাষাভাষী স্কলার নীরজ চন্দ্র চৌধুরীর সঙ্গে আমার ওঠা বসার, কাজ করবার সৌভাগ্য হয়েছে। তিনি শতবর্ষী ছিলেন। প্রফেসর ইউনূস হয়তো ভাবছেন তিনি শতবর্ষ ছাড়িয়ে আরো অনেক দূর যাবেন। বাবা লোকনাথ আমার জানা মতো 140 বছর এই পৃথিবীতে অ্যাক্টিভলি কাজকর্ম করেছেন। তো লোকনাথ বাবার যে রেকর্ড, সেটি ধুলো করে যদি 200 বছর অবধি তার জীবন এবং অ্যাক্টিভ লাইফ সম্প্রসারিত হয়, নতুন রেকর্ড তৈরি হবে সারা বিশ্বে। সেন্ট্রাল এশিয়ানরাও রীতিমতো লজ্জায় মুখ লুকোবে। এখন দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। দেখেন স্যার, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন একটা মন্তব্য করেছেন যে সারা দেশের মানুষ জানতো শেখ হাসিনা খুব খারাপ, কিন্তু এখন এখন ডক্টর ইউনূস গত 9 মাসে কি প্রমাণ করলেন? দেখুন, প্রফেসর ইউনূস একজন পুরুষ, তিনি নারী নন, সেটাই প্রমাণিত। হাসিনা সেই তথাকথিত নারী তো নন।
মানে কিন্তু তিনি একজন নেতা, তাই না? এখানে কি ডেফিনেটলি পুরস্কারের এতে ব্যাপার কোনো আছে? সন্দেহ নেই। না, হয়তো এরকম একটি বিষয় কাজ করছে ব্যাক অফ দ্য মাইন্ড। কিরকম? কাজে কর্মে কথাবার্তায় অনেকটা সেরকম তো। আপনার খেয়াল করে দেখেন, স্টাইলটা ডিফারেন্ট। আপনার আমাদের সাবেক প্রধানমন্ত্রী বা তার আগের সাবেক প্রধানমন্ত্রী, তারা যেভাবে যেই কায়দায় দেশ পরিচালনা করেছেন, তা থেকে সম্পূর্ণ ভিন্ন ধারায় আপনার পরিচালনার আহ, প্রত্যয় ব্যক্ত করে কিন্তু প্রফেসর ইউনূস তার এই যাত্রা শুরু করেছিলেন। ভিন্ন এবং ধারা মানে কি? নমাস আপনি নমাসে করিডোর বাংলাদেশের নমাস বাংলাদেশের জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনি করিডোর দিয়ে দিবেন। আমি এটা যমুনার সামনের অন্তর্বর্তী দৃশ্য সরকারের আপনাকে দেখাচ্ছি। জি, জনগণের ভিন্ন দৃশ্য মানে ভিন্ন নেতৃত্ব মানে কি? আপনি জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনি করিডোর দিয়ে দিবেন। আমরা এরই মধ্যে মিয়ানমার সীমান্তে আমাদের যেই প্রভাব, আমাদের যেই কি বলবো এটিকে, যে আমাদের অন্য বাহিনীরা দখল করে নিয়েছে মিয়ানমারের সীমান্ত, রাইট? অন্যরা কর্তৃত্ব করছে, মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নাই বললে চলে ওই সীমান্তে, রাইট? তো আপনি বিদেশিদের হাতে বন্দর তুলে দিবেন, যেমন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিন এই ভারতবর্ষে এসেছিল যেরকম ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে, কিন্তু পরে দেখা গেল তারা সুই হয়ে প্রবেশ করেছিল এবং ফাল হয়ে বেরিয়েছিল। সেরকম আমাদের তো অভিজ্ঞতা খুব ভালো নয়, যে কারণে আমরা 250 বছর ব্রিটিশদের অধীনে থাকলাম। একই প্রক্রিয়া তিনি বাংলাদেশের মানুষকে নিয়ে যাবেন এবং বাংলাদেশের মানুষ তাকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে। আজকে শাহবাগে যে কজন সমাবেত হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন। তাদের উপর তারা নিয়োগকর্তা, তার উপর এই বাংলাদেশের সব জনগণ, এটি তিনি বুঝাতে চান বাংলাদেশের মানুষকে, মানুষের সবকিছুর ম্যান্ডেট আছে। এগুলি কি তার বলা ঠিক হয়েছে? তিনি একজন বিচক্ষণ মানুষ আশা করি আমি। দেখুন, তার এই ক্যাবিনেটে একজন মাননীয় উপদেষ্টা ফরিদা, তিনি বলেছেন, কে বলেছে আমাদের কোনো ম্যান্ডেট নেই? খোলামেলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমাদের তারই সহকর্মী স্পোক্সম্যান আপনার শফিক মহোদয়, তিনি বলেছেন রিফর্মের অংশই হচ্ছে ম্যান্ডেট। এইভাবে নানানভাবে ব্যাখ্যার সুযোগ তারা নিচ্ছেন। এখন সেটি সেয়ানে সেয়ানে তাদের সঙ্গে আপনার এই বাকযুদ্ধে লিপ্ত হওয়ার মতো মানুষ কয়জন আছে বাংলাদেশে? বর্তমান বাংলাদেশে সবাই তো ভীত সন্ত্রস্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির নেতৃবৃন্দ বেরিয়েছেন। আমি ঠিক জানি না তারা কি কথা হলো। আপনি তো আমার সঙ্গে আলোচনাতেই আছেন, ফলে আপনিও নিশ্চয়ই খুব সুনির্দিষ্ট করে বলতে পারবেন না। যদি আমাদেরকে একটা ধারণা দিতেন, তারা নিশ্চয়ই এখন ব্রিফিং করবেন। আমি একটু ব্রিফিং স্থলে চলে যেতে চাই, কিন্তু আপনি যদি এই ব্রিফিং চলাকালীন আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন যে কোন প্রেক্ষাপটে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। আমার মনে হচ্ছে মঈন খান একটা ব্রিফিং করেছেন। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি আমার কথা জি, শুনতে আমি পাচ্ছেন? আমি আমি ডক্টর মঈন খান সম্পর্কে আপনাকে আগেও কিছুক্ষণ আগে ধারণা দিয়েছি। তার সঙ্গে কাজ করবার আমার যে অভিজ্ঞতা, যে সুযোগ, সেটি সম্পর্কে আমি তার ব্যাকগ্রাউন্ড আপনার সামনে বিধৃত করেছি। এখানে ডক্টর মঈন খান আপনার একজন প্রফেসর ইউনূসের মতোই বড় মাঠের খেলোয়াড়। তাকে জাতীয় গণ্ডিতে সীমায়িত করে বিবেচনা করাটা খুব বিজ্ঞজনোচিত কাজ হবে বলে আমি মনে করি না। সুতরাং এখানে অনেকটা হয়েছে সেয়ানে সেয়ানে কোলাকুলি। প্রফেসর ইউনূস ৭-৫ এটা বুঝিয়ে দেবেন, আর ডক্টর মঈন খান সেটা বুঝবেন, চলে আসবেন, সেরকম ব্যক্তি তিনি নন। তিনি যখন মন্ত্রী ছিলেন তখন একবার আপনার একটি রিপোর্ট তাকে ৭-৫ বুঝিয়ে ধরিয়ে দেওয়া হয়েছিল, তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেটা প্রকাশ্যে। এবং আপনার তার উপর যে হামলা চালানো হয়েছিল প্রতিবাদে সরাসরি তার কনস্টিটিউয়েন্সি থেকে তিনি পার্লামেন্টে এসে হাজির হয়েছিলেন। মানে তিনি একজন সাচ্চা পার্লামেন্টারিয়ান এবং ডিফেন্ডার অফ ডেমোক্রেসি। তার সঙ্গে যাই হোক ছেলে মানুষই কোনো আচরণ করে আপনি পার পাবেন। কিন্তু সবাই দেখছি বিএনপির উপরে খুব হতাশা প্রকাশ করছে। কেউ কেউ বলছে এখানে যে তারা মনে করছে বিএনপির রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি হলো। মানে কি? দেখুন, আপনার ইউ মাস্ট হিট দ্য আয়রন হুইচ হট।
এই সময়ে আপনি যদি সঠিক কাজটি করতে ব্যর্থ হন বা সময় নেন, তাহলে লোহাটা ঠান্ডা হয়ে যাবে এবং পরে আপনি যতই হাতুড়ি চালান না কেন ওটা কোনো শেপ নেবে না। সেই রকম একটি পরিবেশ পরিস্থিতির কথা ইঙ্গিত করছেন যারা এ ধরনের মন্তব্য করছেন তারা। জি, আপনার কি মনে হয় বিএনপি এরকম কোনো হঠকারী কিছু করবে? দেখুন, আমি হঠকারী শব্দটা ব্যবহার করব না। বিএনপিরও আসলে এক ধরনের ডেসপারেশন আছে। যত দিন যাবে তত কিন্তু আপনার মাঠ গোছাতে কষ্ট হবে। এখন আপনার যদি বিষয়টা দাঁড়ায় এরকম যে তখন কিন্তু স্যার আপনার কথাটা ভেঙে ভেঙে যাচ্ছে। ওই যে আপনার লোকজন যোগাযোগ করবার চেষ্টা করছে, সবাই তো উৎকণ্ঠিত, নানান ভাবে মন্তব্য নেওয়ার চেষ্টা করছে, সেই কারণে। আমার মনে হয় আমার আরেকটা শোতে ঢুকতে হবে 9টার সময়। আমি আরেকটা প্রোগ্রাম করব না, আপনার কাছ থেকে ছুটি নিয়ে বেরিয়ে যেতে চাই। আমি একটু বিএনপির বক্তব্যটা একটু সরাসরি দেখাতে চাচ্ছিলাম যে সেটা একটু ওটা আমার মনে হয় ভালো হবে। জি হ্যাঁ, জি জি, সেটার আমার মনে হয় সেখানে সরাসরি চলে যাবে। কিন্তু এটা কখন শেষ অবধি আপনার পাবো আমরা সেটা কোনো নিশ্চয়তা কিন্তু নেই। না না না, এখন পর্যন্ত যতটুকু পেয়েছি আমি জাস্ট বক্তব্যটি আমি দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনি একটা ফিডব্যাক আমাকে দিতে পারবেন। কারণ বিএনপির জামাত কি ধরনের, আমরা তো জামাতের বক্তব্যও শুনেছি, জামাতও কিন্তু বিএনপি লাইনেই কথা বলেছে যে আমরা তো তাকে চলে যেতে বলিনি। ন্যাচারালি কেউ তো আর মানে অভদ্রচিত একটি অবস্থানে নিজেকে দেখতে চায় না, দেখাতেও চায় না। অত্যন্ত স্বাভাবিক, বাঙালি মাত্রই সজ্জন। তো সেখানে আপনার এরকম পরিস্থিতি কেন তারা নিজেদের আমার মনে হয় আমি বিএনপির বক্তব্যটা পেয়েছি। হ্যাঁ এখন ঠিক আছে। ঘুষি মারা একদম মঈন খানের বক্তব্য শুনতে পাচ্ছি না। মঈন খান, সালাউদ্দিন আহমেদ, বক্তব্য রাখছেন, বক্তব্য আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। নাজমুল হাসান কলিমুল্লাহ, বলো। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে, কিন্তু তাদের বক্তব্যটা স্পষ্ট শুনতে পাচ্ছি, এটা একটা সমস্যা। আচ্ছা, আমরা কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না। তো আমার মনে হয় আমরা কিছু আপডেট নিয়ে এসে একটু পরে আবার আলোচনাটি শুরু করি। কারণ আমি মোটামুটি পেয়ে গেছি আপডেট, সেটা আমি আপনার সঙ্গে শেয়ার করি আমার দর্শকদের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার রাতে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ব্রিফিং এ এসব কথা বলেন। ধন্যবাদ। ওকে, আচ্ছা, মূল বিষয়টা তো পেলেনি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ এবং উপদেষ্টা পরিষদ পুনর্গঠন। তারা দাবি করেছেন, মানে দাবি করা আর দাবি বাস্তবায়ন করা দুটো ভিন্ন জিনিস কিন্তু।
রাইট। প্রফেসর ইউনূসের যে স্টাইলটা এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলের সঙ্গে তিনি মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছেন, তিনি আপনার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন কিন্তু বলেন না কিছুই, অনেকটা বক্সের টিক চিহ্ন দেওয়ার মতো। আমরা গবেষণার ক্ষেত্রে যেটা করে থাকি, এতজন স্টেক হোল্ডারের সঙ্গে কথা হয়েছে, হয়েছে, মানে উনি ওনার টার্মসে তাদের সঙ্গে ডিল করেন, নট মানে আদার ওয়ে রাউন্ড। এবং এখন আজকেও তেমনটি করেছেন বলে আমার ধারণা। জি, আমরা আমরা বিএনপি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রূপ চাই, এটা সেনাপ্রধানের সঙ্গে মিলছে। সেনাপ্রধানও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন এবং শুরু থেকেই তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, তার কথার এক চুলো নড়চড় হয়নি। এবং প্রধান উপদেষ্টা বা এই সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে। ফলে তারা কি মনে হয় যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পরিকল্পনা করবেন? একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সেটি কি ডক্টর ইউনূস করবেন কিনা? আরেকটি ভেরি ভেরি ক্রিটিক্যাল কোয়েশ্চেন, সেটি হচ্ছে গিয়ে এই নাহিদ সার্জিসরা মানে এনসিপি হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টার পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি। তার মানে প্রধান উপদেষ্টা একটি রাজনৈতিক দলের দলের কি বলবো উপদেষ্টা, একটি রাজনৈতিক দলের বলা ঠিক হবে না, অভিভাবক বলতে পারেন, অভিভাবক, ঠিক আছে। তাহলে তার এই প্রধান উপদেষ্টার অধীনে কি ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন কি হবে? দেখুন, অনেকেই তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সেই কারণেই নতুন সরকার তারা চাচ্ছেন, তৃতীয় অন্তর্বর্তী সরকার, যার সঙ্গে এই সরকারে যারা ছিলেন তাদের কোনো সংস্রব থাকবে না বা ছিল না, এবং 90 দিনের মধ্যে নির্বাচন যাতে আয়োজন করতে পারেন, জাস্টিস শাহাবুদ্দিনের যে রেকর্ড সেটি যাতে সমুন্নত থাকে, সেই দৃষ্টিকোণ থেকে অনেকে এই প্রত্যাশা ব্যক্ত করছে। এখন সময় বলে দেবে প্রফেসর ইউনূস কোন পজিশন নেন, সেটি বলে দেবে এবং আমরা তখন বুঝতে পারবো। স্যার শেষ প্রশ্ন সেটি হচ্ছে এই আন্দোলনকারীরা এখন তারা বিপ্লব ঘোষণার, যারা যেটি 5ই আগস্টের পরে করতে চেয়েছিল, বাংলাদেশের সংবিধান বাতিল করে দিয়ে একটা বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল, তারা এখন সেনাবাহিনীকে কিন্তু সেই রকম হুমকি দিয়েছে, যদি ডক্টর ইউনূসকে সরানো হয় তাহলে তারা বিপ্লবী সরকার ঘোষণা করবে। এই হুমকি কিন্তু তারা গতকাল দিয়েছে। তো আপনার কি মনে হয়? এ ধরনের দৃষ্টান্ত তো আমাদের পাশের দেশ মিয়ানমারই আছে, সেখানে দুটি সরকার বিদ্যমান, একটি জান্তা সরকার আর একটি হচ্ছে গভর্নমেন্ট ইন এক্সাইল। তো আমাদের এখানে যদি সেরকম হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। প্রমথ চৌধুরী বহু আগে বলে গেছেন কথাটি। স্যার আপনি রেফারেন্সটা দিয়ে খুব ভালো হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি আওয়ামী লীগের লোকজন খুব লম্ফজম্প করছে। তারা কি আশা করছে তারা একটা এরকম প্রবাসী সরকার গঠন করবে যদি কোনো কারণে ডক্টর ইউনূস সরকার চলে যেতে হয় তাকে? অনেকে ভাবেন যে মোর দ্য ম্যারিয়ার, এরকম একটা প্রিন্সিপাল আছে। এখন পাশের দেশ মিয়ানমারে যদি দুটি সরকার থাকে, আমাদের এখানে যদি আমরা 3 বা ততোধিক সরকার গঠন করে বসি, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। হুজ্জতে বাঙ্গাল, হকমতে চীন। প্রফেসর ইউনূস চলে গেলেও আমরা সংকট থেকে আমাদের উত্তরণ হচ্ছে না, আরো গভীর থেকে গভীরতর সংকটে আমরা নিপতিত হব, এমনটি অনেক। সেই ক্ষেত্রে আমাদের করণীয়, যারা দেশের বিশিষ্ট মানুষরা রয়েছে, যারা চিন্তাশীল মানুষ রয়েছে, রাজনীতি বিশ্লেষক রয়েছেন, রাজনীতিবিদরা রয়েছেন, তাদের করণীয় কি স্যার? তাদের একমাত্র করণীয় হচ্ছে মুখ খোলা। এই বধির এবং আপনার মুখ, এই যে ভাবটা নিয়ে অনেকে বসে আছেন, তা থেকে বেরোতে হবে, অ্যাসার্ট করতে হবে দেশটা আমাদের সবার। ও অ্যাসার্ট তো আমরা দেখলাম গতকাল ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম করেছেন, তিনি বলেছেন প্লিজ ডোন্ট রিজাইন প্রফেসর ইউনূস। এখন তিনি বরাবরই তো এই ধরনের ভূমিকা পালন করে অভ্যস্ত, যখন যেরকম তেমনটি বলবার চেষ্টা করেছেন, তিনি কনসিস্টেন্ট আমি বলবো, কারণ তাকে তো প্রতিষ্ঠান চালাতে হয়, বেঁচে পড়তে থাকতে হয়, টো করতে হয়, সুতরাং ইটস প্রেডিক্টেবল, অবাক হওয়ার কিছু নেই। তো সেখানে যখন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাপ্রধান আপ্রাণ চেষ্টা করছেন, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, সতর্ক করেছিলেন, শেষমেশ অফিসার্স অ্যাড্রেস করলেন, তারপরও এরকম বিশিষ্ট মানুষেরা যদি এরকম বক্তব্য দেন, সেটি কি প্রেডিক্টেবল? আমি অবাক হচ্ছি না, অন্তত মাহফুজ আনামের নিরিখে।
তবে আমি যেটি আহ্বান জানাবো সবাইকে, সবাই যাতে অ্যাসার্টিভ হন, কারণ তাকিয়ে তাকিয়ে ইয়ার লতিফ খানের ভূমিকায় থাকলে তো সমস্যার সমাধান হবে না।